রাত ১১টার দিকে আহির চৌধুরী নিবাসনের চৌহদ্দি পেরিয়ে ঘোড়া নিয়ে ভিতরে ঢুকল। এত রাতে কেউ জেগে নেই বলে ধারণা ছিল, কিন্তু তার ধারণা ভুল। ঘরের ঠিক ৯-১০ হাত পেরিয়ে পশ্চিম দিকটায় আমজাদ চৌধুরী ছুরি ঠুকে ঠুকে পায়চারি করছেন। এক হাত তার পিছনে, দৃষ্টি তার মাটিতে, চোখের চাহনির আড়ালে যেন এক বিস্ময়ের ছাপ। আহিরের চোখে প্রথমে সে আসলো, এরপর গোরাশালার দিকে এগিয়ে গেল। গোরা রেখে আমজাদ এর কাছে হাজির হয়। আমজাদকে লক্ষ্য করে বলল, আপনি এত রাতে বাহিরে ঘুমাবেন না? এটা গোয়েন্দাদের প্রশ্ন না, সন্দেহ ঠিক বলা যাচ্ছে না। আমজাদ আহিরের কণ্ঠ পেল। তার থেকে পিঠ ঘুরে দাঁড়িয়ে থাকায় পিছন ঘুরে দেখল আহিরকে। তিনি ভীষণ গোয়ার্তামির সাথে জবাব দিল, হাকিম বলেছে রাতে খাওয়া দাওয়ার পর হাঁটাচলা করতে, এতে হজম শক্তি বৃদ্ধি পায়, রাতে ঘুম ভালো হয়। আপনাকে ভীষণ চিন্তিত দেখাচ্ছে। আমজাদ প্রথম প্রশ্নের সময় স্থির হয়ে দাঁড়িয়েছিলেন, এখন পায়চারি শুরু করলেন। পায়চারি করতে করতে বললেন, আমার জীবনে কোনো চিন্তা নেই, সুখ ব্যতীত আমার জীবনে কিছুই নেই। থেমে আবার বললেন, তোমার আমাকে কেন মনে হলো আমি চিন্তিত? আহির মুখে হাসির রেখা টেনে বলল, আমার তো আপনাকে দেখে এমনটি মনে হয়েছে, তাই জিজ্ঞেস করলাম। আপনি বিরক্ত হলে আমি দুঃখিত। আমজাদ প্রসঙ্গ পাল্টাতে বলল, তোমার তদন্ত কতদূর এগুলো? আহির স্বাভাবিকভাবেই জবাব দিল, আসামিকে শীঘ্রই ধরে ফেলব, অনেক তথ্য ইতিমধ্যে সংগ্রহ করে ফেলেছি। যাও ভেতরে গিয়ে খাওয়া দাওয়া করো, বিশ্রাম নাও। আহির আর কথা না বাড়িয়ে ঘরের ভিতরে চলে গেল। সিঁড়ি বেয়ে উপরে উঠতে গেলেই সামনে পড়ে বুলবুল। আহির বুলবুলকে বলল, রাফিদ মির ঘরে আছে? আছে, তবে সাথে একজন লোক আছে, বৃদ্ধা, কেমন যেন চেহারা, আজ এসেছে। বুলবুল দ্য সাইলেন্ট ম্যানের বইটি পড়তে যিনি বলেছিলেন, নিশ্চয়ই তার কথা বলেছে বলে আহির নিশ্চিত হলো। গলা পরিষ্কার করে বলল, আমাদের জন্য চা পাঠাও। এত রাতে চা? বুলবুল যেন অতিরিক্ত প্রশ্ন করল। আমার কাজেই হচ্ছে রাত জেগে তথ্য জোগাড় করা, গোমলে হবে না, আগামীকাল গুরুত্বপূর্ণ কাজ আছে, বলে আহির দৃষ্টি সরিয়ে ফেলল, যেন গভীর ভাবনায় ডুবে গেল। আমি চা নিয়ে আসছি, আর রাতের খাবারটাও আপনারা খেয়ে নিয়েন, আমি টেবিলে রেখে দিচ্ছি। আপনারা বলতে আর কে খায়নি? সর্দার মীরবাবু, রাফিদ বাবু, আর ওই লোকটা। আমজাদ খায়নি? কথাটি শুনে বিস্মিত হলো আহির, কপাল কিঞ্চিত কুঁচকে ফেলল। আমজাদ রাতে খায়নি? তবে বলল কেন খেয়েছে? রাতে খাওয়া দাওয়ার পর হাঁটাচলা করলে হজম শক্তি বৃদ্ধি পায়, মিথ্যে বলেছে। আহির খানিকটা বিভ্রান্তি নিয়ে ওপরে চলে গেল। তার ঘরের দরজা আগে থেকেই খোলা, ভিতরে থেকে সিগারেটের ধোঁয়া আসছিল, গন্ধ আসছিল। আহির ভিতরে প্রবেশ করল। মীর ও রাফিদ পাশে আড্ডার ঘরে বসে আছে, সাথে অজানা সেই ঘোড়াধারী লোকটি। মীর এর হাতে সিগারেট, সিগারেট প্রায় শেষ পর্যায়ে। পরনে শুধু সেন্টু গেঞ্জি, সাদা রঙের, সাথে কালো প্যান্ট, যেন শীত পালিয়েছে তার থেকে। ঘোড়াধারী লোকটি গম্ভীর মুখে বসে আছেন। রাফিদ কিছু বলছিল। মীর আহিরের দিকে তাকিয়ে বলল, অবশেষে আমাদের গোয়েন্দাবাবু প্রেম গোয়েন্দা সেরে এসেছে। আহির ক্লান্তি নিয়ে সোফাতে বসল, লম্বা নিঃশ্বাসের সাথে বলল, প্রেম গোয়েন্দা করেছি, তবে সেটা সুফিয়ান এবং ফারদিনার। গৌরীদের বাড়ি গিয়ে ভালোই হয়েছে। ওর মা দ্য সাইলেন্ট ম্যানের বইটির লেখক সুফিয়ান হায়দারের সম্পর্কে জানে। তাদের শেষ পরিণতি, তালুকদার বংশের পতন কিভাবে হয়েছিল। একজন আছেন যিনি আমাদের সমস্ত ঘটনা বলতে পারবে বলে ওনার ধারণা। মীর এবং রাফিদের কথা শুনে একে অপরের সাথে চোখা আলাপ করল। অচেনা লোকটি চোখ তুলে একবার আহিরের দিকে তাকালেন। আহির এতক্ষণ পরে তার দিকে চাইল। শ্যামবর্ণের গোলাকার মুখমণ্ডলের চামড়া প্রায়ই অনেকটা কুঁচকে গেছে তার। আগে কখনো তাকে দেখেছে বলে নিশ্চিত হতে পারল না। তিনি বললেন, তাহলে দেরি কেন, এখনই বেরিয়ে পড়ো। মীর বলল, কে সে, কোথায় থাকে, কোথায় গেলে পাবো তাকে? আহির বলল, ওনার নাম সেলিম, বনজুরি এলাকায় তার বসবাস। এখান থেকে উত্তরে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত বনজুরি। গৌরীর মা একজন হাকিমের উদ্দেশ্যে কিছু বছর আগে গেলে তার হদিশ পান, এবং উনি সব জানেন বলে সে নিশ্চিত। তাহলে আমরা কবে যাব বনজুরিতে? রাফিদ জিজ্ঞেস করল। আগামীকাল। দেরি করে লাভ নেই, আহির বলল। মীর বলল, সেটাই ভালো হবে, অবশেষে হয়তো জানতে পারবো তাদের শেষ পরিণতি। ভাবলেই আমার শরীর কেমন ঝিম ধরে উঠেছে। তবে কোনো কারণে আনন্দিতও হই। কোন কারণে?
লোকটি জিজ্ঞেস করল, হয়তো ভালো কিছুই ঘটেছিল, আমার মন বলছে। মন তো অনেক কিছুই বলে। তাই কি হয়? বলে লোকটি বসা থেকে উঠে দাঁড়ালেন। বারান্দায় গিয়ে আকাশপথে চেয়ে রইল। আহির তাকে লক্ষ্য করে বলল, আপনার নামটা বললে ভালো হতো। নয় আপনাকে কি বলে ডাকবো? পরে জানবে, আপাতত চাচা ডাকতে পারো। আহির আর কিছু বলল না। রাফিদ বলল, যত দ্রুত সম্ভব সুফিয়ান এবং ফারদিনার খোঁজ। এরপর মিলনকে যে অনাকাঙ্ক্ষিতভাবে খুন করেছে ওর খোঁজ। এই সমস্যাগুলো সমাধান হওয়ার পর মায়ার বিয়ের আয়োজন করতে হবে। একজন মাওলানা আসবেন আগামীকাল। বাবা তাকে সাথে নিয়ে ছেলে পক্ষের সাথে কথা বলবেন। বিয়ের দিনক্ষণ ঠিক করবেন। আহির বলল, তোরা হয়তো সংস্কার খুব ভালো মানিস। বাবা সংস্কার মেনে চলেন। রাফিদ কথাটি বলার পরক্ষণে অজানা লোকটি হালকা গাড় তাদের দিকে ঘুরিয়ে নিচু স্বরের রহস্যময় হাসি দিল। সকালটা আজ নিস্তব্ধ। অথচ চৌধুরী বাড়ির নিস্তব্ধতায় আজ যেন এক ধরনের অস্থিরতা লুকিয়ে আছে। পূর্ব আকাশে সূর্যের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে। কড়িকাঠের ফাঁক দিয়ে সোনালির রেখা এসে উঠোনের মাটিতে পড়েছে। পাকা তিনতলা বাড়ির বারান্দা জুড়ে শিশির ভেজা বাতাসের গন্ধ মাটির সঙ্গে মিলেমিশে এক অপূর্ব স্নিগ্ধতা তৈরি করেছে। এই শান্ত সকালের মধ্যেও আজ যেন কিছু একটার অভাব, কিছু একটা ভার। উঠোনের মাঝখানে পুরনো গাছের ছায়া লম্বা হয়ে পড়েছে। আর সেই ছায়াতেই নীরবে বসে আছেন আমজাদ। তার গায়ে সাদামাটা পাঞ্জাবি, চোখ দুটো অন্যমনস্ক। সকালবেলা সাধারণত অনুচরীদের হাঁকডাক, রান্নাঘর থেকে হাঁড়ির শব্দ, গৃহস্থির নিত্য চঞ্চলতা সবই থাকে, কিন্তু আজ সবকিছুই যেন বিষণ্ণ সুরে ডেকে গেছে। আমজাদের মুখে কথা নেই, দৃষ্টি দূরের ফাঁকা আকাশে স্থির ছিল। যেন বহু দূরে কোনো গোপন যন্ত্রণা এই স্নিগ্ধ সকালে চেপে বসেছে। অনুচরীরা পাশ দিয়ে গেলেও কেউ সাহস করে জিজ্ঞেস করতে পারল না কী কারণে এমন উদাসীন আজ সর্দার। হালকা বাতাস একবার বইতেই উঠোনের শামিয়ানা দুলে ওঠে, আর আমজাদের পাতা নড়া দৃষ্টি যেন একটি দীর্ঘশ্বাস হয়ে ভেসে আসে। বাড়ির প্রতিটি প্রান্তে আজ তার এই অজানা উদ্বেগের ছায়া পড়েছে। তা কেউ না জানলেও শালুকও অনুভব করছে। এই সকাল অন্য দিনের মতো নয়। গতকাল নাম না জানা অজানা ব্যক্তির সাথে দেখা হয়েছিল আমজাদের। মীর এবং রাফিদ পরিচয় করিয়ে দিয়েছিল তার সাথে, বলেছিল দ্য সাইলেন্ট ম্যানর বইটি সেই ঘটনা ঘিরে তার সাথে পরিচয়। আমজাদ আগে থেকে গল্প উপন্যাস কাহিনী বিশ্বাস করেন না। গতকাল এই বিষয়ে এড়িয়ে গিয়ে বললেন, তোরা বাচ্চামি করছিস কর, এসবে আমায় জড়াস না। এরপর লোকটির সাথে আর কথা হয়নি। লোকটি দাঁড়িয়ে আছেন বাগানের একটি ফল গাছের সামনে। লক্ষ্য গাছের দিকে থাকলেও ভাবনা অন্য কিছু। আমজাদ এমনটি ভাবছেন। আমজাদের সামনে বেতের চেয়ার, এক কাপ চা রাখা, খাচ্ছেন না। শালুক দরজার সামনে বসে কভার করে দেখে গেছেন আমজাদকে। তাকে উদ্বিগ্ন দেখে শালুক চিন্তিত হলো। তিনি 15 এসে দাঁড়িয়ে আছে সদর দরজার সামনে। দরজার চাপ থেকে দেখছেন আমজাদকে। কেউ হঠাৎ করে চুপচাপ হয়ে গেলে অবশ্যই তাকে জিজ্ঞেস করা উচিত, কি হয়েছে? শালুক জিজ্ঞেস করবেন ভেবে আমজাদের দিকে এগিয়ে আসেন। তার বাঁ পাশে দাঁড়িয়ে আদবের সাথে বললেন, শুনছেন? আমজাদ শালুকের প্রথম ডাকে দৃষ্টি ঘুরালেন। তার দিকে তাকালেন। বললেন, কিছু বলবে? গতকাল থেকে দেখছি আপনি হঠাৎ চুপচাপ হয়ে আছেন। কিছু হয়েছে? মিলনকে নিয়ে ভাবছেন না তো? যা হওয়ার হয়েছে। মিলনের মৃত্যু হয়তো এভাবেই লেখা ছিল, অন্যের হাতে। তবে খুনি যেই হোক, ওকে শীঘ্রই আহির শনাক্ত করে ফেলবে। আমাদের কারখানায় যতটুকু দুর্নাম ছড়িয়েছে, সুনাম আবার ফিরে আসবে। আমজাদের কোনো জবাব আসা যেন শালুক করলেন না। নিজেই প্রশ্ন করে নিজেই জবাব দিলেন। আমজাদ শালুকের দিকে কটমট চোখে তাকালেন। শালুক দৃষ্টি নত করে ফেলল। আমজাদ বললেন, মহিলাদের বুদ্ধি বেশি, অকাজের বুদ্ধি। আমি যা ভাবছি সেসবের সাথে তোমার ভাবনার কোনো অংশ মেলেনি। তাহলে বলুন, কি হয়েছে আপনার? আপনাকে চিন্তিত দেখতে ভালো লাগে না। বলুন দয়া করে। শালুক করুণ কণ্ঠে যেন অনুরোধ করল। আমজাদ এবার বিপদে পড়ল। শালুক তার দিকে এগিয়ে এলো। আমজাদের কাঁধে হাত রাখল। আমজাদ হঠাৎ শালুকের স্পর্শ পেয়ে চমকে উঠল। নিবিড় কণ্ঠে বলল, পাশে বসো। শালুক বসলেন, বেশ আগ্রহ নিয়ে। সে আমজাদের চিন্তার কারণ জানার জন্য যেন বেকুল হলেন। আমজাদ বললেন, আমি গত কদিন ধরে বাজে স্বপ্ন দেখছি, বলে মুখের অভিব্যক্তি অন্ধকার বানিয়ে ফেললেন। কি দেখেছেন?
আমি দেখলাম মায়া বিয়ের বেনারসি বদলে বিধবা শাড়ি পরেছে। আমজাদের মুখে কথাটি শুনে শালুক আতঙ্কে চোখে হকচকিয়ে উঠলেন। বললেন, তুমি বিশ্বাস করবে কিনা জানি না, আমিও গতরাতে একই স্বপ্ন দেখেছি। তখন থেকে মনটা বিষিয়ে আছে। আমজাদ নিজের অভিব্যক্তিও পুনরায় পাল্টালেন। শালুককে চিন্তিত দেখে তারও ভালো লাগলে না। তাকে সান্ত্বনা দিয়ে বললেন, শোনো, আজ মায়ের বিয়ে নিয়ে মাওলানা গিয়াসউদ্দিন হাফিজ এর সাথে আলোচনা করব। তাকে স্বপ্নের বিষয়টি জানাবো। উনি আশা করি স্বপ্নের ব্যাখ্যা দিবেন। আর ভালো কিছু হবে। শালুক আর কিছু বললেন না। চোখ ক্লান্ত করে মাটিতে চাইলেন। বন জুড়ে গ্রাম নিস্তব্ধ। দুপুর গড়িয়ে বিকেলের আলো নামতে শুরু করেছে। কিন্তু কোথাও কোনো হইচই নেই। বাতাস যেন থমকে আছে। তাল গাছের পাতা নড়ে না। দূরে বাঁশবাগানের ভিতরে কোথাও শব্দ নেই। মাঝে সাঝে বনের গভীর থেকে ভেসে আসে এক অজানা পাখির ডাক। মাঠের পথটা ফাঁকা। দুলু চুপচাপ পড়ে আছে। মাটির ঘরগুলো দরজা আধ খোলা রেখে যেন নিঃশ্বাস আটকে অপেক্ষা করছে কিসের যেন। ছোট নদীর ধারে জলের ওপর সোনালি আলো পড়ে আছে। পানির ঢেউ অদ্ভুতভাবে স্থির। গ্রামের মানুষ কেউ বাইরে নেই, কেউ মাঠে, কেউ উঠোনে। কিন্তু সবাই যেন এক অজানা নীরবতাকে সম্মান জানিয়ে গলা নামিয়ে রেখেছে। বাতাসের মধ্যে হালকা ভেজা গন্ধ, আর নিস্তব্ধতার ভিতর দিয়ে মনে হয় বন জুড়ে কোনো গোপন কথা লুকিয়ে রেখেছে। আজ সেই গোপন খোলসা যেন খুলে যাবে। দীর্ঘ সময়ের ব্যবধানে আহির, মীর এবং রাফিদ বন জুড়ে মরুভূমির মতো পথ পাড়ি দিয়ে পৌঁছেছে। আজ যেন যেভাবেই হোক তাদের তালুকদার বংশের পতনের মূল কারণ সুফিয়ান ফারদিনার শেষ পরিণতি জানতেই হবে। চারদিক বেশ নিস্তব্ধ, শুনশান, কোথাও কারো দেখা যাচ্ছে না। আহির দূর দূরান্তে চোখ মেলালো। কাউকে দেখা যাচ্ছে না। মীর এদিক ওদিক তাকালো। রাফিদ তখন হঠাৎ পিছনের দিকে তাকালো। একজন আধবয়সী মহিলা আসছেন। হাতে বাজারের ব্যাগ। খুব দ্রুত পায়ে হেঁটে বোধহয় বাড়ি ফিরছেন। রাফিদ বলল, কেউ আসছে এইদিকে। আহির ঘোড়ার পিঠ থেকে নেমে দাঁড়ালো। অচেনা মহিলাটির সম্মুখে দাঁড়ায়। প্রথমে একটি শব্দ তাকে দাঁড় করিয়ে দিল, খালা। উনি দাঁড়িয়ে পড়লেন। তিনজন ঘোড়াদারিকে দেখে প্রথমে অদ্ভুত রকমে ভয় পেলেন। বনজুরি গ্রামে ঘোড়াদারিদের দেখে অবাক হলেন। এই গ্রামে ঘোড়া চালক কেউ নেই। উনি বললেন, তোমরা কারা? এই গ্রামে নতুন মনে হইতাছে। আহির এবং মীর একে অপরের দিকে তাকিয়ে। আহির বলল, আচ্ছা খালা, এই গ্রামে সেলিম নামে কেউ আছেন? মহিলাটি ভাবলেন বেশ কিছুক্ষণ। এরপর নীরব কণ্ঠে জবাব দিলেন, হুঁ, আছে একজন। কেন? ওনার সাথে আমাদের গুরুত্বপূর্ণ কাজ আছে, বলল মীর। মহিলাটি এবার ভাবলেশীনভাবে বললেন, তোমাদের কোনো সমস্যা আছে? তোমাদের কি কোনো সমস্যা আছে? সমস্যা মানে? রাফিদ ওনার দিকে একটু এগিয়ে গেল। কারণ উনি তো একজন পণ্ডিতা ছিল। বাক্যটি শুনে পুনরায় তারা চাওয়াচাওয়ি করল। আহির ওনার রেশ টেনে মিথ্যে বলল, হ্যাঁ, ঠিক ধরেছেন। সমস্যা আছে আমার বন্ধুর, বলে রাফিদকে উদ্দেশ্য করে দেখালো। রাফিদ দু কোমরে হাত দিয়ে কিছু বলতে চাইল, আবার থেমে গেল। কোথায় পাওয়া যাবে তাকে? মীর জিজ্ঞেস করল। আমার লগে আহ, বলে হাঁটা শুরু করলেন তিনি। তারা তিনজনই ওনাকে অনুসরণ করে ঘোড়া নিয়ে ধীরগতিতে চলতে লাগলো। সেলিমের বাড়িতে তারা উপস্থিত হয়। মাটির স্যাঁতসেঁতে ঘর। দুটো গরু বাঁধা ঘরের সামনে। ঘরটির পেছনের দিক থেকে ধোঁয়া উঠছে, সিদ্ধ ভাতের গন্ধ ভেসে আসছে। সন্ধ্যার পরপর সময়টাতে রান্নার বিষয়টি অস্বাভাবিক হলেও কেউ সারাদিনের কাজে ব্যস্ত থাকলে সন্ধ্যা অথবা রাত তার জন্য উপযুক্ত সময়। অচেনা মহিলাটি সামনের ঘরেরটির দিকে দেখিয়ে বললেন, সেলিম ভাই ঘরেই আছেন, বলে সরু কণ্ঠে ডাকলেন, সেলিম ভাই, আপনার কাছে বিন্দেশ থেকে লোক আইছে, বাহিরে আহেন। সবাই অপেক্ষা করছে। ঘর থেকে সেলিমের বের হওয়ার অপেক্ষা। অচেনা মহিলাটি বললেন, তোমরা অপেক্ষা করো, উনি হয়তো কাম করতেছে। অহনি আইব, বলে তিনি চইলা যান তার পথে। ঘর থেকে এখনো পর্যন্ত কেউ বের হয়নি। অন্যদিকে সন্ধ্যার অলককিতর আঁধারে চারদিক কিছুটা ঝাপসা, খানিকটা কুয়াশায় পরিপূর্ণ হয়ে যাচ্ছে। সাথে শৈত্যপ্রবাহ বেড়ে যাচ্ছে। বনজুড়ি গ্রামে শীত তাণ্ডব বরাবরই তীব্র। তাৎক্ষণিক গরুর গলার থেকে ঘণ্টার টুংটাং শব্দ আসলো। শব্দ পেয়ে ঘর থেকে একজন বৃদ্ধা বেরিয়ে আসলেন। লণ্ঠনের আলোয় চোখ দুটো লাল টকটকে দেখাচ্ছে। চামড়া ঝুলে গেছে, মাথা সহ পুরো শরীরের চাদরে ঢাকা। ওনার চোখ পড়ল মীরের দিকে। তার গলায় রত্নখচিত পেন্ডেন্ট লকেটটি লণ্ঠনের আলোয়
চিকচিক করছে। ঘুরে ঘুরে তাদের তিনজনের দিকে তাকালেন। এরপর লণ্ঠন হাতে চলে গেলেন গরুর দিকে। কিছু খড়, জল ওদের ঠিকঠাক করে খেতে দিল। বিড়বিড় করে কিছু বলছিল, যা আহির তাদের কানে আসলো না। সেলিম এর আচরণ অদ্ভুত মনে হলো। সেলিম ঘর থেকে বেরিয়ে আহিরদের ভ্রুক্ষেপ না করেই ঘরের ভেতরে চলে যেতে চাইল। আহির তাকে লক্ষ্য করে বলল, শুনুন চাচা, আপনার সাথেই দেখা করতে আসছিলাম। আমাদের দেখেও না দেখার ভান ধরে চলে যাচ্ছেন। সেলিম থম মেরে দাঁড়িয়ে পড়ল। চোখ তুলে শুধু গাড় ও মাথা ঘুরিয়ে তাকালেন তাদের দিকে। তিনটি মুখ তার কাছে যেন ভয়াবহ মনে হচ্ছে। তাদের গ্রাহ্য না করে ঘরের ভেতরে প্রবেশ করতেই আহির এগিয়ে গেল ওনার সদর দরজার সামনে। দরজায় হাত দিয়ে আহির কিছুটা রেগে বলল, আপনি কি আমাদের কথা শুনছেন না, নাকি এড়িয়ে যাচ্ছেন? সেলিম বললেন, কি চাই তোমাদের? কি চাই সেটা শুনতে হলে নিশ্চয়ই আপনাকে আমাদের সাথে স্থির হয়ে কথা বলা দরকার। আহির বলল ক্ষিপ্ত কণ্ঠে। সেলিম চোখগুলো বড় বড় করে আহিরের দিকে চেয়ে বলল, বলো, আমি শুনছি। সেলিম উদ্ভ্রান্ত কণ্ঠে বলল, আমরা রশিদ তালুকদারের বংশ নিয়ে কথা বলতে চাই। সুফিয়ান এবং ফারদিনা কি হয়েছিল সেই নিয়ে কথা বলতে চাই। আমরা সংবাদ পেয়ে এসেছি আপনি এই বিষয়ে জানেন, তাই কিছু না লুকিয়ে সবটা বলুন। সেলিমের হাতটি হঠাৎ করে কেঁপে উঠল। লন্ডন নড়ে চড়ে অস্বাভাবিকভাবে, সাথে চোখ দুটো মার্বেলের মতো বরফ হয়ে গেল। আহির দরজা থেকে হাত সরিয়ে ফেলল। মীর এবং রাফিদ ঘরের বারান্দায় এসে দাঁড়ালো। সেলিমকে কাঁপতে দেখে মীর বলল, আপনি ঠিক আছেন? সেলিম কোনো কথা না বলে শান্ত হলো। নিজেকে সামলে বললেন, ভিতরে এসে বসো। সেলিমের চুলায় ভাত ছিল, প্রায় ভাত পরিপূর্ণ সিদ্ধ হয়েছে। ভাতটা তোলার কথা বলে রান্নাঘরে আসলো। আহির আড়ালে নজর রাখলো ওনার ওপর। যদি পালিয়ে যায়, কাউকে প্রমাণ ব্যতীত কোনো কিছুর জন্য মিথ্যা দোষ দেওয়া সন্দেহ মোটেই উচিত না। কিন্তু একজন ডিটেকটিভের মন এখন সর্বদা সন্দেহ ভরপুর থাকে। সেলিম বাত তুলে কাঁপা কাঁপা শরীরে ঘরের ভিতরে এসে বসলেন পিঁড়িতে। আহির, মীর, রাফিদ একটা পার্টিতে বসে আছে। আহির বলল, এবার বলুন, কি হয়েছিল সেদিন তালুকদার বংশের পতনের কারণ? সুফিয়ান কোথায়? তার লেখা দ্য সাইলেন্ট ম্যানের বইটি অসম্পূর্ণ কেন? ফারদিনা সত্যটা যাচাই না করে চলে গিয়েছিল কেন? আহির সব প্রশ্নের ঝামেলায় যেন একসাথে শেষ করতে চাইল। সেলিমের চোখ অজস্র জল ভেসে উঠেছে। লন্ডনের আলোয় চোখগুলো চিকচিক করছে। স্পষ্টভাবে সেই জল ফুটে উঠেছে। মীর বলল, আপনি কাঁদছেন কেন? ওই কথা যার মনে পড়ে সেই কাঁদে। তোমরা জানলে তোমরাও কাঁদবে। কি হয়েছিল বলুন। রাফিদ তাড়া দিল, ফারদিনা পালিয়ে যায়নি, বললেন সেলিম। তাহলে কোথায় ছিল? বলল আহির। লন্ডনে সোনালি আলোয় অতীতের সেই ঘটনা যেন ভেসে উঠল সেলিমের কণ্ঠে তাদের সামনে। সুফিয়ান লেখা থামিয়ে সেই কখন থেকেই পাগলের মতো সিগারেট টানছে বারান্দায় বসে। সুলেমান পাশে বসে চোখের সামনে একজন সুস্থ সবল মানুষকে যেন পাগল হতে দেখছে। ফারদিনা আমার সত্যটা না জেনেই আমায় ছেড়ে চলে গেছে। এখন তোরাও আমায় হারিয়ে ফেলবি। এখন তোরাও আমায় হারিয়ে ফেলবি। কথাটা সুলেমানের আশেপাশে কয়েকবার প্রতিধ্বনি হচ্ছে। ওর ভিতরটা তখন কেঁপে কেঁপে উঠছিল। সুফিয়ানের হাবভাব হঠাৎ করেই যেন হিংস্র পশুর মতো হয়ে গেছে। শব্দে প্রকাশ না পেলেও তার ভয়ঙ্কর চোখগুলো পুরো শরীরের অভিব্যক্তি তা বারবার মনে করিয়ে দিচ্ছে। সুলেমান ঢুক গেলে শান্ত ভঙ্গিতে জিজ্ঞেস করলো, এভাবে বসে থাকবেন? এত সিগারেট টানবেন না? আপনাকে পাগল পাগল লাগছে। সুস্থ থেকে কি হবে? যাকে ভালোবেসেছি তাকে পাইনি। ভালোবাসার মানুষকে নিজের করে না পেলে মানুষ অর্ধেক পাগল হয়। আর যদি ভুল বুঝে স্বপ্নের প্রেয়সী দূরে চলে যায়, তখন মানুষ পুরোপুরি পাগল হয়ে যায়। থেমে পাগলের মতো চোখের জল মিশ্রিত হাসি এনে আবার বলল, জানিস সবচেয়ে ভয়ঙ্কর জিনিস কি? যখন নিজের চিৎকারও নিজের কানে পৌঁছায় না, তখন মনে হয় বহু আগেই মরে গেছি, শুধু দেহটা এখন পড়ে আছে। বলেই কেঁদে উঠল সুফিয়ান। সুলেমান সান্ত্বনা স্বরূপ বলল, এভাবে কাঁদবেন না। আপনার মতো শক্তপোক্ত মানুষটা এভাবে দুর্বল হয়ে একজন নারীর জন্য কান্নাকাটি করছে, মানা যায় না। শান্ত হন। শান্ত নদীর মতোই শান্ত ছিলাম। আজ ফারদিনা আমাকে উতাল পাতাল করে রেখে গেছে। আপনি কি নিশ্চিত সে আপনাকে সামান্য কারণেই সন্দেহ করে চলে যেতে পারে? সুফিয়ান হঠাৎ করে মর্মান্তিক চোখে সোলেমানের দিকে দেখল। সুলেমান আবার বলল, জাহাজ বন্ধ, তাহলে আপনি তার ভাইদের কথা মেনে নিয়ে নিজেকে ঠুকরে ঠুকরে মারছেন কেন? সত্যটা আমরা যাচাই করতে পারি। কোন সত্য?
সুফিয়ান যেন অবুঝের মতো প্রশ্ন করল। আমার মনে হয় সে অভিমান করে ঘরের ভেতরে গাপটি মেরে বসে আছে। চলুন আমরা কৌশলে খুঁজে দেখি। সুফিয়ান সুলেমানের কথাটি মেনে নিল। সে এবার গভীর ভাবনায় ডুবে গেল। আজ তালুকদার বাড়ি যাওয়ার পর থেকে কে কি বলেছে সবকিছু শুরু থেকে ভাবতে শুরু করলো। সেকেন্ড কয়েক পর চোখ মেলে তাকালো। সুলেমানকে বলল, তুই ঠিকই বলেছিস, তবে লুকিয়ে লুকিয়ে নয়। আজ ওদের সরাসরি সামনে যাব। বলে সিগারেটটা ফেলে দিল। বারান্দা থেকে উঠে ঘরের ভিতর প্রবেশ করলো। সদর দরজাটা বন্ধ করে দিল। মিনিট 10 পর লাল মিয়া সহ সবাই ভদ্র হাবলু সুফিয়ানের বাড়িতে উপস্থিত হয়। ঠিক সেই মুহূর্তে সুফিয়ান দরজাটা খুলে ঘর থেকে বের হয়, তবে অন্য রূপে। তার গায়ে গাঢ় কালো কোট, কালো বুদামে সন্ধ্যার আলোয় চিকচিক করে উঠছে। বা কাঁধে কালো পশমের শালটা ঝুলে আছে। আর কোমরে প্রাচীন স্টাইলে বাঁধা তলোয়ারখানা তাকে আরো প্রভাবশালী করে তুলেছে। মুখে পাতলা দাড়ি, খুব যত্নে ছাঁটা, আর চোখ দুটো যেন ইস্পাতের মতো ধারালো হয়ে উঠেছে। সেই চোখে যেন ঠান্ডা আত্মবিশ্বাস, যেন পুরো আলিমনগর তার নখে আটকে গেছে। কিন্তু আজ সুলেমান দেখল ভিন্ন কিছু। লাল মিয়ার ঠোঁটের কোণে অজানা এক হাসি, চোখে যেন তীব্র আশ্চর্যের ঝিলিক। এই মানুষটা কি সত্যিই শুধু একজন কৃষক, নাকি তার ভিতরে লুকিয়ে আছে আরেক রূপ? সুলেমান থমকে গেল। মুহূর্তের মধ্যে বুঝে গেল আজকে সে যে মানুষটিকে দেখছে সে আগের সেই নম্র সুফিয়ান হায়দার নয়। তার ভিতরে কিছু বদলে গেছে। আর সেই পরিবর্তিত রূপ দেখে সুলেমান অবাক হয়ে শুধু ফিসফিস করে বলল, এই কেমন রূপ! শহরের বাবুদের মতো লাগতেছে। সুফিয়ান ফিসফিস ইয়ে বলা বাক্যটি শুনে ফেলল। তলোয়ারটা হাতে নিয়ে বলল, আমার আসল রূপ ওরা দেখবে।